নাম হচ্ছে কি গুণোত্তর ধারা। আচ্ছা, এই গুণোত্তর ধারা আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে কি গুণোত্তর প্রগমন, সমানুপাতিক ধারা, সমানুপাত ধারা। তার মানে পরীক্ষা আপনাকে গুণোত্তর ধারা বলতে পারে, গুণোত্তর প্রগমন বলতে পারে, সমানুপাতিক ধারা বলতে পারে, সমানুপাত ধারা বলতে পারে। আর ইংলিশে যদি গুণোত্তর ধারার নাম বলি সেটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, মানে জ্যামিতিক হার। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা গুণোত্তর ধারার অন্যান্য নামগুলো জেনে নিলাম। এইবার আমাকে প্রথমে বুঝতে হবে কোনটা গুণোত্তর ধারা। আমরা সমান্তর ধারার সময় শিখছিলাম কি পরপর দুইটা পদের যদি বিয়োগফল একই রকম হয় তাইলে হবে কি সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে পরপর দুটি পদ একই অনুপাতে বাড়লে অথবা কমলে, পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে অথবা কমে তাইলে হবে গুণোত্তর ধারা। তাহলে আমরা শিখলাম কি পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে অথবা কমে তাইলে আমরা তার কি বলবো গুণোত্তর ধারা। বিষয়টা আমি ম্যাথের সাহায্যে একটু পরে বুঝাচ্ছি। অনুপাত, একই অনুপাত মানেটা কি, আপনি এই যে অনুপাতটা, এই অনুপাতটার নাম আমি দিছি সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটা আমরা প্রকাশ করি কি দ্বারা, আর দ্বারা। এই আর সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সবাই বিষয়গুলো একটু খাতায় লিখে নেন। আমরা শিখলাম কি গুণোত্তর ধারা কিভাবে চিনব, যদি পরপর দুইটা পদ একই অনুপাতে বাড়তেও পারে কমতেও পারে, বাড়তেও পারে কমতেও পারে, তাহলে সেটা কি ধারা হবে গুণোত্তর ধারা। ম্যাথমেটিক্যালি আমরা একটু পর বুঝতেছি। এই যে অনুপাত, এই অনুপাতটার নাম আমি দিচ্ছি কি সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত আর ইজ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা, এই আর এর মান ধনাত্মকও হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। যে কোনো একজন বলবেন এই যে আমি লাস্ট পর্যন্ত যদি লেখি সব লেখা কি দেখা যায় কিনা, ধনাত্মক অথবা ঋণাত্মক, আর এর মান ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এবার আমরা ম্যাথমেটিক্সের সাথে বিষয়টা বুঝবো। সবাই আমাকে একটু জানান বোর্ডের পুরো লেখাটা কি স্পষ্ট দেখা যায় কিনা, মানে এই লাস্ট পর্যন্ত যদি লেখি তাহলে লেখাটা বোঝা যায় কিনা। যে কোনো একজন একটু দ্রুত কমেন্টস করে জানান এই লাস্ট পর্যন্ত লিখলে ঋণাত্মক লেখাটা কি দেখা যায় কিনা। দেখা যায়, তার মানে আজকে সবকিছু দেখা যাচ্ছে, আজকে সবকিছু এভরিথিং ওকে। মাত্র 463 জন ক্লাস করতেছে, সবাই ক্লাসটা শেয়ার দেন, ফ্রেন্ডদের মেনশন দেন। আজকে খুব মজা করে পড়াবো, কথা বুঝছেন? আজকে ধারা সবচেয়ে বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের ইনিশিয়াল আলোচনা শেষ, এবার আমাদের ম্যাথ শুরু। টাইপ 10, টাইপ 10 কেস 1। টাইপ 10 এর পাশে লেখেন মেবি 43 বিসিএস। টাইপ 10 এর পাশে লেখেন। আমার দৃষ্টিতে টাইপ 10 হচ্ছে 43তম বিসিএস এর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য মাস্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো, নাইস টু নো। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ টার্ম ইউজ করেছে কি মেবি 43 বিসিএস। টাইপ 10 খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা আলোচনা করব কেস 1। আচ্ছা, কেস 1 এ আলোচনা করব কি সাধারণ অনুপাত নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনাকে এক্সাম্পল দিছে 2 + 6 + 18 ডট ডট ডট। এই ধারাটা কি ধারা? আচ্ছা, আমরা কি বলছি পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে অথবা যদি কমে তাহলে আমরা তারা কি বলবো গুণোত্তর ধারা। যদি আমরা নর্মাল নিয়মে করি তাহলে আমরা কি করব, আর সমান সমান কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ কত 6, প্রথম পদ কত 2, তাহলে আর এর মান আসলে কত 3। আবার কি লেখা যায় আর সমান সমান কি তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। তাহলে এখানে তৃতীয় পদ কত 18,
দ্বিতীয় পদ কত 6, তাহলে বাড়ছে কত 3। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, পরপর দুইটা পদ একই অনুপাতে বাড়ছে অথবা কমছে, তাহলে হচ্ছে গুণোত্তর ধারা। আমার তো পরীক্ষায় এত কিছু দেখার সুযোগ নাই। পরীক্ষায় আমি কি করব দেখেন, পরীক্ষায় যদি মুখে মুখে করতে চান বিষয়টা দেখেন, শুধু লক্ষ্য করবেন প্রথম পদ হচ্ছে কত 2, তারপরে হচ্ছে কত 6। তাহলে প্রথম পদ যদি 2 হয় আর পরের পদ যদি 6 হয়, তাহলে কয় গুণ বাড়ছে, 3 গুণ। বিষয়টা দেখেন, যদি এটা মুখে মুখে বুঝে যান, গুণোত্তর দ্বারা সবকিছু মুখে মুখে করা যাবে। প্রথম পদ 2, দ্বিতীয় পদ হচ্ছে 6, তাহলে কয় গুণ বাড়ছে, 3 গুণ। দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ কত 18, কয় গুণ বাড়ছে, 3 গুণ। তাহলে আমি একটু আগে শিখছি কি, পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে, তাহলে একই অনুপাতে কি বাড়ছে না, এটাও 3 গুণ বাড়ছে, এটাও 3 গুণ বাড়ছে, তাহলে এটা কি দ্বারা, গুণোত্তর দ্বারা। বুঝা কি গেছে? আচ্ছা, এবার যদি কোশ্চেন দেয় এইটা কি ধারা, বিষয়টা দেখেন। আপনি যদি ম্যাথমেটিক্যালি মুখে মুখে না করে সূত্রের সাহায্যে করেন, তখন আর ইজ ইকুয়াল টু কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ কত আসছে, হাফ। আবার কি, তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, তাহলে আসলো কত, হাফ। তাহলে আপনি মুখে মুখে বাইর করলে এভাবে বাইর করবেন, তাই তো? আমরা বলছি কি, আমরা গুণোত্তর ধারার ম্যাথ মুখে মুখে করব, হাতে কলমে করব না। এই জায়গায় লক্ষ্য করেন, প্রথম পদ 64 আর দ্বিতীয় পদ কত, 32। তাহলে প্রথম পদ যদি 64 আর দ্বিতীয় পদ যদি 32 হয়, তাহলে কি এই জায়গায় এটা অর্ধেক হয়েছে না? প্রথম পদ 64, দ্বিতীয় পদ হচ্ছে 32, তাহলে কি অর্ধেক হয়েছে, মানে কি কমছে, হাফ গুণ কমছে। এটা 32, এটা হচ্ছে 16, তাহলে কমছে কতক্ষণ, হাফ গুণ। এটা 16, এটা হচ্ছে 8, কমছে কতক্ষণ, হাফ গুণ। তার মানে কি আমরা শিখেছি কি, পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে, এ জায়গায় কি এক অনুপাতে বাড়ছে, গুণোত্তর দ্বারা। এই জায়গায় কি, পরপর দুটা পদ একই অনুপাতে কমছে, তাহলে এটাও কি গুণোত্তর দ্বারা। বিষয়টা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনারা যদি কোনো একটা সিরিজ দেয়, দেওয়ার পর বললো এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, আপনি কি করবেন, জাস্ট দেখবেন পরপর দুইটা পদ গুণ না মানে বাড়ে না কমে। এই যে কি 3 গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে। এই যে কি হাফ গুণ কমছে, হাফ গুণ কমছে, তাহলে দুটোই কি গুণোত্তর ধারা। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে কোনো একটা ধারা দিয়ে যদি বলে এটা কি ধারা, তাহলে আমরা কি বের করতে পারবো, পারলাম। এখন এই একই কোশ্চেন শুধু যদি এরকম দেয়, 1 আর 2 যে কোনো একটা কোশ্চেন দিয়ে বললো এই ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে, সাধারণ অনুপাত বের করতে বলছে। আপনি যদি প্রচলিত নিয়মে বের করেন, তখন কি করবেন, আর ইজ ইকুয়াল টু কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এভাবে আর এর মান বের করবেন, তাই না? আর আপনি যদি স্মার্টলি বের করতে চান, তখন কি করবেন, প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 6, কয় গুণ বাড়ছে, 3 গুণ। যত গুণ বাড়ে সেটাই কার মান, আর এর মান। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 3। প্রথম পদ 64, দ্বিতীয় পদ কত, 32, কত গুণ কমছে, হাফ গুণ। যত গুণ কমে সেটাই কি আর এর মান। তার মানে কি, যেই অনুপাতে বাড়বে অথবা যেই অনুপাতে কমবে সেটাই কার মান, আর এর মান। তার মানে কোন একটা ধারা গুণোত্তর ধারা কি নাম, এটা আপনি মুখে মুখে যেই পদ্ধতিতে বের করবেন, ঠিক একই পদ্ধতিতে আপনি আর এর মান বের করবেন। তখন আর আপনার আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এই সূত্র ইউজ করে কোনোদিনই আর এর মান বের করা লাগবে না। শুধু কি করবেন, যে কোনো ম্যাথ, শুধু এই ম্যাথের জন্য না, যে কোনো গুণোত্তর ধারার ম্যাথের আর এর মান বের করবেন কিভাবে, দেখবেন প্রথম পদ আর দ্বিতীয় পদের সম্পর্ক কি, যেই সম্পর্কটা পাবেন, হয় বাড়ার সম্পর্ক পাবেন, নাহলে কমার সম্পর্ক পাবেন। বাড়লে ওইটা আর এর মান, কমলে ওইটা আর এর মান। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল দেখি। আপনারা কোশ্চেন দিছে 2 - 4 প্লাস 8 - 16 প্লাস এই গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত কত। আচ্ছা, প্রথম পদ হচ্ছে কি 2, দ্বিতীয় পদ হচ্ছে কত, -4। ঠিক আছে, 2 থেকে 4 মানে কি 2 গুণ। এই পর্যন্ত কি ঠিক আছে? 2 থেকে 4 মানে কি 2 গুণ। কিন্তু বিষয়টা একটু লক্ষ্য করেন, এখানে একটা মাইনাস আছে না,
তার মানে -2 গুণ, তার মানে আর ইজ কত -2। আমার কথা কি সবাই বুঝছেন? আপনি প্রথমে গুণ দেখবেন যে কত গুণ বাড়ছে অথবা কত গুণ কমছে, তারপরে এই জায়গায় সাইন দেখবেন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কথা কি বোঝা গেছে? আর কারো কাছে যদি এটা কঠিন লাগে তাহলে সে কি করবে, আর ইজ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত -4, প্রথম পদ কত 2, তাহলে আসে কত -2। তার মানে আপনি যদি ট্রেডিশনাল পদ্ধতিতে করেন তাহলে আর এর মান বের করবেন এভাবে, আর যদি মুখে মুখে করেন তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদের সম্পর্ক দেখবেন, এটা কত গুণ বাড়ছে অথবা কত গুণ কমছে। তারপর এখানে দেখবেন প্লাস না মাইনাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন সবাই ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন লেখেন ডান। আর মুখে মুখের বিষয়টা কি বুঝছেন কিনা সেটা যদি বুঝেন তাহলে তো আরো ভালো, তাহলে সব অঙ্ক তো মুখে মুখে আজকে করে দিতে পারবো। সবাই ডান লেখেন, ক্লাসটা শেয়ার দেন, ফ্রেন্ডদের মেনশন করেন। আজকে খুব মজার ক্লাস নিতে চাচ্ছি, যদি একটু রাত বেশি হয়ে গেছে, তারপর আমরা চাচ্ছি সবাই আমরা ক্লাস করব। সবাই ফ্রেন্ডদের মেনশন করে দেন আর ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, ডান যেহেতু লিখছেন তো আপনার বিষয়টা বুঝছেন। এবার আসেন কেস 1 এর এক্সাম্পল 5। কেস 1 এর এক্সাম্পল 5টা করব। এক্সাম্পল 5 এ বলছে 5 + x + y + 135। এটা যদি একটা গুণোত্তর ধারা হয়, 5 + x + y + 135, এটা যদি একটা গুণোত্তর ধারা হয় তাহলে x আর y এর ভ্যালু কত? অপশন দেয়া থাকবে। আচ্ছা, আমি গত ক্লাসেই বলছিলাম এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনি না বুঝলে অপশনের সাহায্য নেবেন, আর যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনি বেসিকের সাহায্য নেবেন। 5 + x + y + 135 কি বলছে? এটা একটা গুণোত্তর ধারা। আচ্ছা, বিষয়টা দেখেন, 5x y 135। আমি অ্যান্সার যেহেতু বি, আমি এটা দিয়ে দেখাচ্ছি। x এর মান যদি 15 হয় তাহলে কয় গুণ বাড়ছে? 3 গুণ। তাহলে 3 গুণ যদি হয় তাহলে y এর মান হবে কত? 45। এই জায়গায় বাড়ছে কয় গুণ? 3 গুণ। তাহলে 45 এর 3 গুণ কত? 135। তার মানে x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে 45। তার মানে আপনার কাজ কি? পরীক্ষায় যখন কোনো কোশ্চেন আসবে আপনি যে কোনো একটা ভ্যালু নেন প্রথমে অপশনের। আপনি যদি 5 + 10 নিতেন, তারপরেরটা হচ্ছে কি 30, তাহলে এটা বাড়ছে কি দ্বিগুণ, এটা বাড়ছে 3 গুণ। তার মানে এটা কোনো অবস্থাতেই গুণোত্তর ধারা হচ্ছে না। তার মানে আপনি যখন অপশন নিয়ে কাজ করবেন, প্রথম ভ্যালুটা নিলে আপনি কিন্তু বুঝে যাচ্ছেন এটা কি গুণোত্তর ধারা হচ্ছে কি হচ্ছে না। কথা বুঝে গেছে? আর এই ধরনের ম্যাথগুলা একটু প্র্যাকটিস করলে আপনি নিজেই বুঝে যাবেন কোনটা নিয়ে কাজ করতে হবে। কারণ 5 15 নিলে 3 গুণ, আপনি তো দেখতেছেন এদের ভিতর সম্পর্ক কি 3 গুণের সম্পর্ক। তাহলে 5 আর 15 যদি সম্পর্ক 3 গুণ হয় তাহলে এই জায়গায় দেখবেন কোনটা অপশনের ভিতর 3 গুণের সম্পর্ক আছে। আপনি একটা মান নিলেন 5 আর 15, তাহলে 5 আর 15 এর ভিতর কি 3 গুণের সম্পর্ক। তাহলে এই দুটার মানের ভিতরে কি 3 গুণ থাকা লাগবে না? কথা কি বোঝা গেছে? যদি না বোঝেন তাহলে 4টা অপশন চেক করে করতে হবে, আর যদি বুঝেন কিছুদিন প্র্যাকটিস করলে এগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবেন। যদি সবাই বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। পুরা তো কেস 1 লেখা যাবে না, লেখেন C1 ডান। যদি বুঝে থাকেন সবাই লেখেন C1 ডান। C1 ডান। টাইপ 10 এর যতগুলা কেস পড়াবো সবগুলা কেস ইম্পর্টেন্ট। টাইপ 10 এর যতগুলা কেস পড়ানো হবে সবগুলা কেস সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেস 1 যেহেতু সবাই ডান লিখতেছে তার মানে ধরে নিচ্ছি কেস 1 সবাই পারছেন। এবার আসেন কেস 2। কেস 2 সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। কারণ আপনার কেস 1 দিয়ে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন আমি কি বুঝাইতে চাচ্ছি। প্রথমে আমি একটা সূত্র লিখলাম, গুণোত্তর ধারা
n তম পদ সমান সমান a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আমরা কি সূত্র শিখলাম? গুণোত্তর ধারার n তম পদ সমান সমান কি? a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব না, আমরা শুধু জানি না রাখলাম যে গুণোত্তর ধারার n তম পদ মানে কি a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, আপাতত একটু বেসিক দিয়ে আলোচনা করি। আপনারা যদি সপ্তম পদ বলতো একটা গুণোত্তর ধারার, তখন আপনি কি করতেন? সপ্তম পদ তার মানে n ইজ টু কত? 7, তাই তো? বিষয়টা দেখেন মনোযোগ সহকারে, তাহলে কি হবে? a r টু দি পাওয়ার n এর মান হচ্ছে কি 7 মাইনাস ওয়ান, দ্যাট মিনস কি a r টু দি পাওয়ার 6। সপ্তম পদ না বললে যদি দশম পদ বলে তাহলে কি হবে? a r টু দি পাওয়ার দশম মানে কি n ইজ টু 10, 10 মাইনাস ওয়ান, দ্যাট মিনস কি a r টু দি পাওয়ার 9। যদি তৃতীয় পদ বলে তাহলে a r টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস কি a r স্কোয়ার। বিষয়টা একটু লক্ষ্য করেন সবাই। সমান্তর ধারার গল্প শিখেছিলাম কি? 10তম পদ মানে কি ছিল? a প্লাস 9d। 15তম পদ মানে কি ছিল? a প্লাস 14d, মানে যত ভ্যালু দেওয়া ছিল তার থেকে এক কম ছিল। এখানে একই গল্প, সপ্তম পদ 7, তার মানে কি a r টু দি পাওয়ার 6, এক কম। 10 a r টু দি পাওয়ার 9, 3 a r স্কোয়ার। বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আপনারা যততম পদ বলবে, সপ্তম পদ বললে এক কম নেবেন a r টু দি পাওয়ার 6, দশম পদ বললে কি এক কম নেবেন a r টু দি পাওয়ার 9, তৃতীয় পদ বললে কি এক কম নেবেন a r স্কোয়ার। আরো দুইটা জিনিস খাতায় লেখেন। তাহলে দ্বিতীয় পদ বললে কি হবে ভাইয়া? এক কম নেব, তার মানে কি a r। আর প্রথম পদ বললে হবে শুধু a। কিভাবে a আসলো এটা একটু দেখিয়ে দেই। প্রথম পদ যদি বলে তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আপনার সূত্র, তাই না? তাহলে প্রথম পদ মানে কি n এর মান 1, তাহলে 1 মাইনাস ওয়ান মানে কি 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে কি a। তার মানে বিষয়টা দাঁড়ালো কি, যদি শুধু প্রথম পদ বলে তাহলে হবে a, দ্বিতীয় পদ বললে হবে কি a r টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ মানে কি r টু দি পাওয়ার 1, পঞ্চম পদ মানে কি পঞ্চম a r টু দি পাওয়ার 4। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে বিষয়টা কি, আপনাকে কোনো একটা গুণোত্তর ধারার কোনো একটা যদি তম পদ, সপ্তম পদ বের করতে বলে তাহলে কি a r টু দি পাওয়ার 6, 11তম পদ বললে কি a r টু দি পাওয়ার 10, প্রথম পদ বললে কি a। এটা মাথায় রাখেন, পাশে লিখে রাখেন, বি কেয়ারফুল, এটা ভুল করতে পারেন। প্রথম পদ হচ্ছে কি a, না বুঝে থাকলে এই নিয়মে বের করবেন। আমার কথা কি বোঝা গেছে? দ্বিতীয় পদ মানে কি a r, এটাও ভুল করতে পারেন, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এরপর এগুলো আর ভুল করবেন না। তৃতীয় পদ মানে কি 3, এক কম হইবে a r স্কোয়ার। কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকেন তাহলে লেখেন বেসিক ডান। এতটুকু যদি বুঝে থাকেন সবাই লেখেন বেসিক ডান। না, আজকে নেটের কোনো প্রবলেম নাই ভাই আমার এখানে। আচ্ছা, সবাই যদি বেসিক ডান হয়ে থাকে আমি তাহলে পরবর্তী আলোচনা শুরু করতেছি। আচ্ছা, আমি একটু কথা বলি। বেশ কয়েকজন আমাকে কমেন্টস করছেন যে ভাইয়া যদি একটু আস্তে পড়াতেন তাহলে খুব ভালো হতো। আর আরেকটা কমেন্টস করছেন যে ভাইয়া আমরা প্রশ্ন লেখার সুযোগ পাই না। তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতেছি, আমরা যখন প্রাইভেট ব্যাচে পড়ানো শুরু করব, প্রতিটা ক্লাসের আগে আপনাকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে। তার মানে আমি আর কোনো কোশ্চেনই কখনো লিখবো না, বলবো কি টাইপ 7-এর এক্সাম্পল 2। তার মানে আপনাকে কখনোই আর কোনো কোশ্চেন লিখতে হবে না। তার মানে এটা সমস্যা কি সমাধান হয়েছে? আর যেহেতু আমি কোশ্চেন লিখবো না, তার মানে আমার প্রতিটা কোশ্চেন লিখতে যেই সময়টা ব্যয় হইতো ওই সময়টা আমি ওই ম্যাথের পিছনে অতিরিক্ত ব্যয় করব। তার মানে যাদের কাছে পড়াটা মনে হচ্ছে আর একটু আসতে হলে ভালো হতো, অটোমেটিক কিন্তু পড়াটা এখন আসতেই হবে। কারণ এখন আমি যে 60 মিনিট ক্লাস নেই, এখানে অন্তত 15 মিনিট আমাকে প্রশ্ন লিখতে ব্যয় করা লাগে। যেহেতু 15 মিনিট আমি আর প্রশ্ন লিখতে ব্যয় করব না, এই 15 মিনিট কিন্তু আপনার ম্যাথের পিছনে ইনভেস্ট করা হবে। তার মানে আমাদের মূল পড়া শুরু হবে লগারিদম থেকে, ইনশাল্লাহ তখন অনেক আস্তে পড়ানো হবে।
প্রশ্ন তোলার কোনো ঝামেলা থাকবে না, শীটেই প্রশ্নগুলো দেয়া থাকবে। আচ্ছা আমরা তাহলে পড়া শুরু করি। কেস 2 খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 6 আপনারা কোশ্চেন দিবে, বিষয়টা দেখেন। আমি অঙ্কটাও দুই নিয়মে দেখাবো, প্রথমে হচ্ছে হাতে কলমে, তারপর দেখাবো মুখে মুখে। 2 + 4 + 8 + 16 এই ধারাটির সপ্তম পদ। আপনারা বলছে 2 + 4 + 8 + 16 এই ধারাটা সপ্তম পদ বের করতে। খুব ভালো কথা। আমরা কি শিখছিলাম, যদি সপ্তম পদ বের করতে বলে তাহলে সপ্তম পদ, যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, এটা যে গুণোত্তর ধারা এটা তো বুঝছেনই, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, তাই না? সপ্তম পদ মানে কি ছিল, a⁴ এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এর মান কত? 2। এইবার আসেন আর এর মান আপনি যদি প্রচলিত নিয়মে বাইর করেন তাহলে কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ মানে কত? 2। কিন্তু আমি আপনাকে একটু আগে শিখাইছি কি, আপনি জাস্ট কি প্রথম পদ থেকে দ্বিতীয় পদে দেখবেন কি কত গুণ বাড়ছে অথবা কত গুণ কমছে। যত গুণ বাড়বে অথবা যত গুণ কমবে, দ্বিগুণ বাড়ছে। আর অবশ্যই সাইনটা খেয়াল রাখতে হবে, যারা মুখে মুখে করতে চান মাইন্ড ইট, সাইনটা খেয়াল রাখবেন, এখানে প্লাস না মাইনাস, কথা বুঝছে? আচ্ছা তাহলে 2, আর এর মান কত? 2। তাহলে যারা এই নিয়মে আর এর মান বুঝছেন ভালো কথা, যারা কম বুঝবেন তারা আর এর মান বের করবেন কিভাবে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এখানে আর এর মান আসবে কত? 2⁶। এই পর্যন্ত ঠিক আছে? এবার খাতায় সবাই কয়টা জিনিস লিখে নেন। 2⁻0 সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। 2⁻1 মানে কত? 2। 2² মানে কত? 4। 2³ মানে কত? 8। 2⁴ মানে কত? 16। 2⁵ মানে কত? 32। 2⁶ মানে কত? 64। 2�7 মানে কত? 128। 2⁸ মানে কত? 256। 2⁹ মানে কত? 512। আপনার এই 9টা মান মুখস্থ থাকা লাগবে। মুখস্থ রাখা কি খুব বেশি কঠিন? 0তে কি 1, এটা হচ্ছে ডাবল 2, তারপরটা তার ডাবল 4, তারপরটা তার ডাবল 8, তারপরটা 16 ডাবল, তারপরটা 32 ডাবল 64, তারপরটা ডাবল 128, তারপরটা 256, তারপরটা 512। তার মানে আপনি 2⁴ পর্যন্ত মুখস্থ রাখেন। 2⁵ পর্যন্ত মানে ইজিলি মুখস্থ রাখা যায় 32। 2⁵ এর পর 2⁵ চায়, ডাবল করে দেন 64। 7 চাইলে কি তারা ডাবল করবেন 128। 8 চাইলে কি তারা ডাবল করবেন 256। 9 চাইলে কি তারা ডাবল করবেন 512। আপনি যেভাবে এটা মনে রাখতে পারেন, কথা বুঝছেন? তাহলে 2⁶, 2⁶ মানে আমি কি জানি? 64। কারণ এগুলো লাগবে, আপনার অনেক জায়গায় লাগবে এই চার্ট। বাসায় একবার প্র্যাকটিস করেন, মুখস্থ করেন, এমনি পারবেন। তাহলে রেজাল্ট কত? 2 × 64 মানে কত? 128। সবাইকে অঙ্কটা বুঝছে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, ধারাটা সপ্তম পদ বের করতে বসে। সপ্তম পদ মানে কি? a⁴ ক্লিয়ার? তারপর কি এর মান, প্রথম পদ হচ্ছে এর মান দেওয়া আছে কত? 2। আর এর মান হয় বের করবো কিভাবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ করে 2, অথবা কত গুণ বাড়ছে অথবা কত গুণ কমছে, তখন কিন্তু এই সাইনটা দেখতে হবে। ক্লিয়ার? মান বসে দিলাম, গান শেষ। এখন যদি আরেকটা এক্সাম্পল আসে, এবার আপনাকে আমি দেখাবো এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8 এর কোশ্চেনটাকে একটু দেখি। 27, -9, -3, বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যা। আপনি বিষয়টা দেখেন, এটা হচ্ছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তার মানে আপনারা বাইর করতে হচ্ছে পরবর্তী, তার মানে কি পঞ্চম পদটা না? বিষয়টা দেখেন, আপনাকে সরাসরি পঞ্চম পদ নাও দিয়ে বলছে কি এই অনুক্রমের পরবর্তী, তারপরে 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে কি 5 নম্বর। তাহলে পঞ্চম পদ, এটা তো একটা গুণোত্তর ধারা। পঞ্চম পদ মানে কি a⁴ এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা ভাই একটু লক্ষ্য করি তো, এ কত? 27। এইবার আমি আবারও বলতেছি, আর এর মান যারা মুখে মুখে বের করতে পারবেন মোস্ট ওয়েলকাম। যারা মুখে মুখে না পারবেন তারা কি r = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। কারণ ভাইয়া
প্লাস মাইনাসের ঝামেলা আপনি ভুল করবেন যদি মুখে মুখে না পারেন, অতিরিক্ত তাড়াহুড়া করতে যা ম্যাথটা ভুল করেন না। তাহলে দ্বিতীয় পদ কত -9, প্রথম পদ কত 27, তাহলে আসছে কত -1/3। কথা কি বোঝা গেছে? আর যারা মুখে মুখে করবেন তারা কি 27 থেকে 9, তার মানে কি 1/3 গুণ কমছে। 27 থেকে 9 মানে কি কমছে না, 1/3 গুণ কমছে, যেহেতু মাইনাস আছে এর জন্য পাশে হবে একটা মাইনাস। তাহলে আপনি যদি মুখে মুখে পারেন মোস্ট ওয়েলকাম, -1/3। মুখে মুখে না পারলে ভাইয়া আর ইজ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এভাবে বের করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আর এর মান আমার আসছে কত -1/3^4। এই পর্যন্ত ঠিক আছে? এবার আসেন 3 এর গল্প। 3^1 মানে কত 3, 3 স্কোয়ার মানে কত 9, 3 কিউব মানে কত 27, 3^4 মানে কত 81, 3^5 মানে কত 243। এই কটা মান অবশ্যই জানতে হবে। 3 স্কোয়ার মানে কি 3, সব 3 গুণ করে পারবে। 3, 9, 27, 81, 243। কথা কি বোঝা গেছে? 3, 9, 27, 81, 243। তাহলে 3^1/3^4 27 ইন্টু মাইনাসে যদি কখনো জোর দ্বারা মানে কোনো একটা মাইনাস, এটাও একটু জানা রাখেন, জোর সংখ্যা যদি জোর পাওয়ার হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, এটা তো জানেন সবাই। তাহলে 1/3^4 মানে কত 81। এটার বিস্তারিত আলোচনা আমি একটু পরে করতেছি। তাহলে ফাইনালি এতটুকু কাটাকাটি করলে আনসার কত 1/3। বিষয়টাকে আমরা সবাই বুঝছি। তাহলে এখানে গল্প কি, যততম পদ বের করতে হবে। যদি সপ্তম বলে তাহলে কি ar⁶, পঞ্চম বললে ar⁴, প্রথম বললে শুধু এ, তৃতীয় বললে ar²। প্রথম পদটা এর মান, আর এর মান বের করার সোজা নিয়ম কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আর যারা মুখে মুখে করব তারা দেখবো কি অনুপাতে বাড়ছে অথবা কি অনুপাতে কমছে। তখন আবার একটু সাইনটা দেখতে হবে, প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানে কি সাইন দেওয়া আছে। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক করাই। অঙ্ক নম্বর 9। 9 নম্বর অঙ্কটার পাশে একটু স্টার চিহ্ন দেন। 9 নম্বর অঙ্কটার পাশে সবাই একটু স্টার চিহ্ন দেন। 9 নম্বর অঙ্কে কি বলছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ, গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ হচ্ছে যথাক্রমে 27 এবং 9। তাহলে পঞ্চম পদ কত? আচ্ছা, বিষয়টা একটু দেখেন। আপনি কি বলছে, একটা গুণোত্তর দ্বারা প্রথম ও দ্বিতীয় পদ হচ্ছে 27 আর 9, পঞ্চম পদ কত? আমি একটু আগে শিখছি কি পঞ্চম পদ মানে কি, ar⁴। এটার পাশে একটু স্টার দিয়ে রাখেন। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম পদ ও দ্বিতীয় পদ হচ্ছে 27 ও 9। আপনি এভাবে চিন্তা না করে বিষয়টা এভাবে চিন্তা করেন, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এভাবে একটা ধারা দিছে। এভাবে যদি একটা ধারা দিত তাহলে আপনার এর মান কত 27, আর এর মান যদি প্রচলিত নিয়মে বাইর করেন আর ইজ ইকুয়াল টু কত 9/27, তার মানে কি 1/3। আর মুখে মুখে বাইর করলে কি 1/3 গুণ কমছে। তখন আপনি কি করতেন, এ মানে 27 আর মানে হচ্ছে 1/3^4। তাহলে 27 ইন্টু 1/3^4 মানে কত 81, কাটাকাটি করলে 1/3। এই তো বিষয়টাকে এই বন্ধু বোঝা গেছে? আচ্ছা, এখন কোশ্চেন দিছে কি, প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9। আপনি কি করবেন, যেহেতু পঞ্চম পদ চাইছে, আপনি কিছুই না, আপনি শুধু ধারাটা লিখবেন 27 + 9। এইবার আপনি আগের নিয়মে করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? বোঝেন নাই? প্রথম পদ ও দ্বিতীয় পদ না দিয়ে যদি এরকম দিত 27 + 9 + 3 এরকম করে যদি দিত, তাইলে আপনি অঙ্কটা পারেন, তাই না? পঞ্চম পদ মানে কি ar⁴। এবার এভাবে না দিয়ে বলছি কি প্রথম পদ ও দ্বিতীয় পদ 27 ও 9, তো সোয়াট প্রথম পদ কি 27, তারপরের পদ কি 9, এটা কি গুণোত্তর দ্বারা হয়েছে না? এবার পঞ্চম পদ বাইর করতে বসে বাইর করেন, সমস্যা কি? বুঝা গেছে না? যদি বুঝা যায় তাহলে লেখেন কেস 2 ডান। কেস তো পুরোটা লেখা সম্ভব না, লেখেন C2 ডান। C2 ডান।
এই সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন, অনেক কম শেয়ার হচ্ছে। আর ফ্রেন্ডদের একটু মেনশন করুন, ক্লাসটা একটু তারাও করুক। ভাইয়ার ক্লাস কেমন হয় তাদেরকে জানা উচিত না? আচ্ছা, তার মানে আমরা কেস টু সবাই বুঝছি। আপনি যদি কেস টু বুঝে থাকেন, কেস থ্রি তাহলে শেষ। কেস থ্রি এটাও সুপার ইম্পর্টেন্ট। পরীক্ষায় কেস টু অথবা কেস থ্রি এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কেস থ্রি আমি একটা এক্সাম্পল দেখাইলে আপনারা পারবেন। এক্সাম্পল 11, আপনার কোশ্চেন দিছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হাফ। আচ্ছা, একটু আগে আপনারা কি বলছে, কোশ্চেনের পার্থক্যটা একটু বুঝি। কেস টু আর কেস থ্রি, কেস টুতে বলছিল কি ধারাটির সপ্তম পদ কত, ধারাটির পঞ্চম পদ কত। আচ্ছা, আর এইবার বলছি কি ধারাটির কোন পদ 1/2, কোন পদ 1/2। আচ্ছা, আমরা মূল সূত্র শিখছিলাম কি n-তম পদ ইজুকালস টু a⁴n-1। আপনি যখন বলবে ধারাটির কোন পদ, কেস থ্রির নাম লেখেন। কোন পদ বের করতে বললে এই যে শেষে যেই পদটা দেয়া আছে, কত 1/2 না, এটাই হচ্ছে n-তম পদের মান। তার মানে হাফ ইজুকালস টু ধারাটির কোন পদ হাফ, মানে কি 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 প্লাস হাফ। এটা দিয়ে বলছে এই ধারার পদ সংখ্যা বের করতে। কথা বোঝা গেছে? তাহলে হাফ কি ধারাটা শেষ পদ না? তাহলে এই n-তম পদের মান হচ্ছে হাফ। তার মানে যেই পদটা লাস্টে দেওয়া থাকবে মান, এটা হচ্ছে n-তম পদের মান। তার মানে হাফ ইজুকালস টু এর মান কত ভাইয়া 128 ইন্টু, আর একটু লক্ষ্য করেন তো 128 থেকে 64 মানে হাফ। যারা কম বোঝেন তারা কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, হাফ বাইরেছে। হাফ টু দি পাওয়ার বাইর করতে বসে কার মান, কোন পদ মানে n এর মান। এই বন্ধু কি ঠিক আছে? হাফ ইজুকালস টু 128 ইন্টু 1/2 টু দি পাওয়ার n-1। আর যদি ক্যালকুলেশনটা আরো সহজভাবে করতে চান তাহলে যেটা করবেন a টু দি পাওয়ার n, এটার মান প্রথমে লেখেন। a কত 128 আর কত হাফ n-1, n-তম পদ মানে কি হাফ। এই বন্ধু কি ঠিক আছে? বা হাফ টু দি পাওয়ার n-1 ইজুকালস টু 1 2 ইন্টু এই 128টা যদি এখানে নিয়ে যান তাহলে কি এটা নিচে চলে যাবে না? 2 ইন্টু 128 মানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 128 মানে কি 256। এই বন্ধু কি ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে আপনারা শিখেছিলাম কি 256 ক্ষেত্রে কি শিখেছিলাম, 256 মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 8, 2 দুগু 2, 2 4 8 16 32 64 128 256। মানে বাইর করবেন কি হবে, পরীক্ষাতে যেরকম 256 দেখেন সরাসরি কি 2 টু দি পাওয়ার 8 লেখা যাবে? লিখবেন কি হবে, প্রথমে 2, এই যে 2 টু দি পাওয়ার 1 2 4 মানে কি 2 টু দি পাওয়ার 2 স্কয়ার 8 16 32 64 128 256 পাইছেন? তার মানে কি হাফ টু দি পাওয়ার n-1 ইজুকালস টু কি হাফ টু দি পাওয়ার 8। আমরা সূচকের ক্লাসে আরো বিস্তারিত শিখবো। আপাতত কি জানলাম, এই দুইটার বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাকে সমান লেখা যায়। আপাতত জানেন বেস দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাকে সমান লেখা যায়। তার মানে n-1 ইজুকালস টু কত 8, তাহলে n ইজুকালস টু কত 9। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে কেস থ্রির যে কোনো অঙ্ক যদি আসে আপনি কি পারবেন না? পারবেন যদি বুঝে থাকেন ভালো কথা। আরেকটা অঙ্ক বুঝাই, অঙ্ক নাম্বার 12। নম্বর অঙ্কটাই কি বলছে, এটা হচ্ছে 39তম বিসিএস এর প্রিলির কোশ্চেন। 1/√2, 1√2 এই ধারাটির কোন পদ 8√2, এই ধারাটির কোন পদ 8√2। আচ্ছা, আপনি কি শিখাইছি একটু আগে, a টু দি পাওয়ার n-1 সমান কি n-তম পদ। তাহলে a কত 1/√2। আচ্ছা ভাইয়া, আমি আবারও বলছি, আর যারা মুখে বের করতে পারবেন খুব ভালো, যারা মুখে পারবেন না তারা কি করবেন, r ইজুকালস টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ।
এখানে দ্বিতীয় পদ হচ্ছে 1, প্রথম পদ হচ্ছে 1/√2। এটাকে কি লেখা যায় 1 × √2/1 = √2। এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এটা আপাতত যে যেভাবে পারেন শিখে রাখেন। এগুলো খুব দ্রুত মুখে মুখে বের করা যায়। এগুলো আমরা ক্যালকুলেশনের পার্টে শিখব। কারণ আমি প্রথমে আপনাকে ম্যাথ শেখানোর দিকে জোর দিচ্ছি, ক্যালকুলেশন আমি পরে শেখাবো। কারণ আপনি যদি ম্যাথ পারেন তারপর তো আপনার ক্যালকুলেশন দরকার। এর জন্য আপাতত এটা কিভাবে √2 বের করছি যে যেই নিয়মে জানেন সেভাবে জেনে রাখেন। ভবিষ্যতে ক্যালকুলেশন পার্টে এগুলো মুখে মুখে বের করা যায়, সবকিছু শিখিয়ে দেবো। একই সাথে যদি ম্যাথ শিখাই আবার ক্যালকুলেশনের রুলস শিখাই, কোনোটাই শিখা হবে না। তার মানে আমাদের প্রথম টার্গেট ম্যাথ শিখা, তারপর টার্গেট কত দ্রুত ক্যালকুলেশন করা। ইনশাল্লাহ সব কিছুই দ্রুত ক্যালকুলেশন করা যায়। ওকে, তাহলে আমি আর এর মান পাইলাম কত, √2। √2n - 1 = 8√2। আমি কোন সূত্র দিয়ে লিখছি এটা, ar⁴n - 1 = n তম পদ। এই পর্যন্ত কি ভাইয়া ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায়, √2n - 1 = 8√2 ইন্টু এটারে কি এর সাথে গুণ করে দেওয়া যায় না? তাহলে আপনি জানেন কি √2 × √2, দুইটা √2 রে গুণ করলে আসে কত, 2। তাহলে এতটুকু মানে কত, 2। তাহলে 8 আর 2 গুণ করলে কত, 16। এই পর্যন্ত কি ঠিক আছে? এইবার আসেন মূল খেলায়। একটা নতুন জিনিস শিখাবো, সবাই খুব মনোযোগ সহকারে শিখবেন, এগুলো অনেক জায়গায় লাগে। √2n - 1 = 16। আপনি জানেন কি 16 মানে কত, 2^4 জানেন তাই না? আপনি এটাই জানবেন। 16 মানে হচ্ছে 2^4, 32 মানে কত, 2^5, 64 মানে কত, 2^6। যখনই এখানে রুট দিয়ে দিবে আপনি কিচ্ছু না, 16 মানে আপনি কি জানেন, 2^4। 2 রে যখনই রুট দিবেন এখানে যেই পাওয়ারটা থাকবে তার অটো ডাবল করে দিবেন। এটা শুধুমাত্র √2 ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে। কথা বুঝা গেছে? তার মানে আমরা সরাসরি √2^8 মানে 16 এভাবে বের করবো না। আমরা 16 মানে জানি কি 2^4। যেহেতু রুট বলছে, রুট দিলে কি করবেন, এখানে যে পাওয়ারটা থাকবে তারে ডাবল করে দিবেন। কথা কি বুঝা গেছে? তাহলে 16 মানে কত, √2^8। তাহলে এই বেজ আর এই বেজ সমান, তার মানে n - 1 = কত, 8। এই পর্যন্ত কি বুঝা গেছে? তাহলে এখান থেকে n = কত, 9। তাহলে যদি বলা হয় ধারাটির কোন পদ, নবম পদ। আমার কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই কেস 3 ডান। কেস 3 ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন কেস 3 ডান। আচ্ছা, তাহলে আমরা যদি কেস 3 বুঝে থাকি, এবার আসেন কেস 4। কেস 4 আমি একটা অঙ্ক করালেই কেস 4টা হয়ে যাবে। আচ্ছা, কেস 4 এ বলা হয়েছে কি, এক্সাম্পল 13, এটা দিয়ে আমি দুটো অঙ্ক করাবো। আপনি কি বলছে, একটা গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ দেয়া আছে 20 আর ষষ্ঠ পদ দেয়া আছে 160। একটা গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ দেয়া আছে 20, ষষ্ঠ পদ দেয়া আছে 160। চাইছে কি সাধারণ অনুপাত বের করতে বলছে, সাধারণ অনুপাত বের করতে বলছে, এই তো। আচ্ছা, একটা গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ দেয়া আছে 20, ষষ্ঠ পদ দেয়া আছে 160, সাধারণ অনুপাত আর বের করতে বলছে। কিভাবে করবেন দেখেন। তৃতীয় পদ মানে আপনি কি শিখছেন, ar², মনে পড়ে? তাহলে ar² সমান কত, 20। ষষ্ঠ পদ মানে আপনি কি শিখছেন, ar⁵ সমান কত, 160। আপনি অলওয়েজ যেটা করবেন, যদি ডিটেলস নিয়মে করি তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আপনি এরপর কি করবেন, 2/1। আমি শর্টকাট পরে দেখাচ্ছি। 2/1, 2 মানে কি ar⁵ ডিভাইডেড বাই ar² কত, 160/20। যদি আপনি এবার সমীকরণ দিয়ে করেন তাহলে প্রথমটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তৃতীয় পদ মানে কি ar², ষষ্ঠ পদ মানে কি ar⁵। তাহলে ar² দেয়া আছে 20, ar⁵ দেয়া আছে কত, 160।
তারপর কি 2/1 করবেন, করলে এ আর এ কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত আর কিউব সমান সমান কত 8, 8 মানে কত 2 কিউব। তার মানে আমরা আবার জানি কি সূচকের ক্লাসে যেটা শিখবো, দুইটা পাওয়ার যদি সমান হয় তাহলে বেস দুইটা সমান, তাহলে আর ইজ ইকুয়াল টু কত 2। কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকেন পরীক্ষায় কি এত কিছু করার টাইম আছে? নাই। পরীক্ষায় যখনই আপনার দুইটা পদ দিয়া সাধারণ অনুপাত অথবা প্রথম পদ বাইর করতে বলে আপনি কি করবেন? তৃতীয় পদ মানে কি এ আর স্কয়ার ইজ ইকুয়াল টু 20, ষষ্ঠ পদ মানে কি এ আর টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 160। ষষ্ঠ পদ আর তৃতীয় পদ যেটা হচ্ছে পরের পদ মানে কি ষষ্ঠ পদ, আপনি অলওয়েজ আর এর পাওয়ার যেটাতে বেশি, আর এর পাওয়ার কোনটাতে বেশি? পরেরটায়। এইটারে প্রথমটা দিয়া দ্বিতীয় দিয়ে প্রথমটারে ভাগ করবেন। কেন? তাইলে আপনার হচ্ছে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, তা নাহলে তো 1/r³ আসবে, তাই না? তার মানে আর এর পাওয়ার যেটা বেশি সেটা দিয়া সেটার সাথে যেটাতে আর এর পাওয়ার কম তারে ভাগ করবেন। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এ আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 160/20। এখন ক্যালকুলেশন করলে আর এর মান আসবে কত 2। আমার কথা সবাই বুঝছেন? তা নাহলে কিন্তু আপনি যদি প্রথমটা দিয়ে দ্বিতীয়টারে ভাগ করেন তাহলে আসবে 1/r³, আবার উল্টাইতে হবে, ওই ঝামেলা যাবেন কেন? তার মানে আমাদের নিয়ম হচ্ছে এই টাইপের কোনো কোশ্চেন আসলে যেখানে আর এর পাওয়ার বেশি আমি তারে দিয়া যেটার পাওয়ার কম তারে ভাগ করবো। কথা বোঝা গেছে? এই বন্ধু বুঝছেন? তাহলে আর এর মান আসছে কত 2। ক্লিয়ার? এখন কোশ্চেনটা যদি আর একটু ডিপ করে তাহলে বলবে এই গুণোত্তর ধারার প্রথম পদ কত? এই গুণোত্তর ধারার প্রথম পদ মানে কি এ ইজ ইকুয়াল টু হোয়াট? আপনার প্রথম কাজ হলো আর এর মান বাইর করা, করছেন? এইবার আপনি যে কোনো একটা সমীকরণ প্রথমটাই কি ছোট যেহেতু এ আর স্কয়ার ইজ ইকুয়াল টু 20, এখানে যদি আর এর মান বসান তাহলে কি এ ইনটু 2 স্কয়ার সমান কত 20, তার মানে এ ইজ ইকুয়াল টু কত 20/4, তার মানে এর মান কত 5। তার মানে কখনো যদি আপনাকে এর মান বাইর করতে বলে আপনি কি করবেন? প্রথমে আর বের করবেন, সাধারণত সাধারণ অনুপাতি বের করতে বলে। কোনো কারণে কোশ্চেন যা একটু মডারেট করে ধারাটির প্রথম পদ বের করতে বলে আপনি কি করবেন? আপনি আর এর মান বের করার পর এই দুইটার যে কোনো একটাতে হচ্ছে আপনি আর এর মানটা বসাইলে এর মান চলে আসবে। আমি যেটাতে আর এর পাওয়ার কম সেখানে বসাইলে কি ক্যালকুলেশনটা খুব দ্রুত হবে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 4 ডান। কেস 4 ডান। কেস 4 ডান, এটা একটু সবাই কমেন্টস করে জানান। কেস 4 যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস 4 ডান। আচ্ছা, তাহলে কেস 4 সবাই বুঝছেন। টাইপ 10 শেষ। টাইপ 11 পড়ানোর পর আমাদের কিছু জিনিস বাকি ছিল, এগুলো আমি শেষ করব। তারপর আমি টাইপ 10 এর কেস 2 এবং কেস 3 উইদাউট ফর্মুলা মুখে মুখে কিভাবে 10 বা 15 সেকেন্ডে বের করা যায় সেই নিয়মটা শিখাবো। তার মানে আজকের ক্লাসটা আমাদের একটু লেন্দি হবে। আজকে ধারা সবকিছু আমরা শেষ করব। যারা ধৈর্য সহকারে, যাদের কাছে কঠিন মনে হচ্ছে এগুলো সব মুখে মুখে করা যায়। প্রথমে আমি মূল নিয়মটা শিখালাম, এখন আমি টাইপ 11 করাবো, তারপরে একটু আলোচনা বাকি ছিল সেটা শেষ করে এই অঙ্কগুলো কিভাবে মুখে মুখে করা যায় এটা আমি ক্লাসের একদম শেষে দেখাবো। আচ্ছা, সমস্যা নেই, আমি কেস 4 আরেকবার দেখাবো, যেহেতু বেশ কয়েকজন নট ডান লিখছেন। সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে সবাই আজকে ক্লাসটা করেন। আজকে একটু বেশি টাইম ক্লাসে পড়াবো, ধারাটা আজকে শেষ করে দেবো। কেস 4 ভাই আরেকবার পড়াবো, সমস্যা নাই, ক্লাস শেষ হোক। যাদের প্রয়োজন তারা থাকবেন, কেস 4 আমি দেখাবো। আর পুরো কেস 2 আর কেস 3 কিভাবে আমরা মুখে মুখে করবো সেটাও আমি দেখাবো। তার মানে আজকের ক্লাসে অনেক লম্বা ক্লাস হবে। যারা শেষ পর্যন্ত থাকবেন তারা সবকিছু পাবেন। আমি কেস 4 আবার বুঝাবো ভাই, কোনো সমস্যা নাই, শুধু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত থাকেন। কথা বোঝা গেছে? হ্যাঁ, কেস 4 যেহেতু অনেকেই লিখছে নট ডান, আমি কেস 4 আবার পড়াবো, কোনো সমস্যা নাই। আমি এই জায়গাতে লেখা রাখলাম পাশে নোট, এই যে আমি কেস 4 লেখা রাখছি। তার মানে ধৈর্য সহকারে ক্লাসে থাকেন, আজকে সবকিছুই পড়ানো হবে। একটু বেশি টাইম লাগলো। এবার আসেন টাইপ 11।
টাইপ 11 গুণোত্তর ধারার সমষ্টি সংক্রান্ত। টাইপ 11 গুণোত্তর ধারার সমষ্টি সংক্রান্ত। এখান থেকে তুলনামূলকভাবে যদি কোশ্চেন অনেক কঠিন করে তাহলে কেস 1 আর কেস 2 থেকে কোশ্চেন দিতে পারে। টাইপ 11 এর কেস 1 আর কেস 2 থেকে কোশ্চেন যদি অনেক কঠিন করে তাহলে কোশ্চেনটা দিতে পারে। কথা কি বোঝা গেছে? আমি আইটেমের নাম দিলাম কি কেস 1 এর গুণোত্তর ধারার সমষ্টি সংক্রান্ত। সবাই খাতায় দুটো সূত্র লেখেন। গুণোত্তর ধারার সমষ্টি। আচ্ছা, গুণোত্তর ধারার সমষ্টির ক্ষেত্রে সূত্র হচ্ছে দুইটা। সমষ্টি সমান সমান সবাই প্রথমে খাতায় দুটো সূত্র অ্যাড করেন। অ্যাড করেন অথবা স্ক্রিনশট নেন। আমি তো শীটগুলো দিয়ে দিছিলাম রে ভাইয়া। এই যে তামান্না আক্তার আপু, আপনি কি শীটটা কালেক্ট করেন নাই? আমি তো গ্রুপে আগেই শীট দিয়ে দিছিলাম, এই কারণে তো সমস্যায় পড়ছেন। তারপর আমি কোশ্চেন লিখে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, সূত্রগুলো যদি লিখে থাকেন, কেস 1 এর এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ বলছে 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। প্রথম 7টি পদের সমষ্টি। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনাকে কোশ্চেন বলছে কি কেস 1-এ গুণোত্তর ধারা সমষ্টি বের করতে। আমি দুইটা সূত্র লিখছি, এগুলো আমি একটু পরে কথা বলতেছি। আপনার এক্সাম্পল দিছি কি 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। আমি এবার প্রশ্ন থেকে একটু সূত্রে যাই। আপনারা আমি গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র লিখছিলাম দুইটা। কি লিখছিলাম? a × r⁻n - 1 / r-1 হয় এই সূত্র, নাইলে a × 1 - r⁻n / 1 - r এই সূত্র। দুটা সূত্র লিখতাম, মানে কি হয় r⁻n আগে নাহলে r⁻n পরে। কখন? যদি সাধারণ অনুপাত r এর মান 1 থেকে বড় হয় তাহলে সূত্র হবে এইটা, আর সাধারণ অনুপাত r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে সূত্র হবে এইটা। এই কি শিখেছিলাম না? মানেটা কি? আপনাকে যেহেতু এই গুণোত্তর ধারার সমষ্টি বের করতে বলছে, তার মানে কি হয় আপনি ফর্মুলা 1 ইউজ করবেন নাহলে ফর্মুলা 2 ইউজ করবেন। প্রশ্ন হচ্ছে আমি ফর্মুলা 1 ইউজ করব না ফর্মুলা 2 ইউজ করব। এটার জন্য প্রথমে আপনাকে আর এর মান বের করতে হবে। লক্ষ্য করেন, এখানে আর মানে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, মানে আসলো কত? -2। আর এর মান কত পাইছেন ভাইয়া? -2। -2 কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? বিষয়টা লক্ষ্য করেন, এই যে আর এর মান যে পাইছেন এটা -2, এটা কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? 1 থেকে ছোট। 1 থেকে ছোট হইলে হবে ফর্মুলা 2। আর যদি এখানে 2 আসতো, মানে +2 আসতো, সেটা কি 1 থেকে বড়? তখন ইউজ করতাম ফর্মুলা 1। আমার কথা কি বোঝা গেছে? তার মানে আমরা কি শিখলাম? প্রথমে যদি কখনো গুণোত্তর ধারার সমষ্টি বের করতে বলে,
আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে প্রথমে সাধারণ অনুপাত আর এর মানটা কেমন। আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে ফর্মুলা 1, 1 থেকে ছোট হলে ফর্মুলা 2। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমরা ফর্মুলা 2 ইউজ করব। খুব ভালো কথা। ফর্মুলা 2 এর গল্প কি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আচ্ছা, প্রথমে আসেন a মানে কি প্রথম পদ লিখলাম, সরি ফর্মুলা তো আমি 2 ইউজ করবো যেহেতু ইয়েটা আসছে, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমরা লক্ষ্য করি। আপনার প্রথমে আসবে এর মান। এর মান কত? এর মান হচ্ছে 2, ঠিক আছে। 1 মাইনাস আর এর মান কত? মাইনাস 2। এই পর্যন্ত ঠিক আছে। কয়টা পদের সমষ্টি বের করতে বলছে? 7টা। তার মানে n এর মান কত? 7। এই পর্যন্ত ক্লিয়ার? 1 মাইনাস আর এর মান কত? মাইনাস 2। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? কিচ্ছু করি নাই। আমি কি শিখেছি? আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে ফর্মুলা 1, 1 থেকে ছোট হলে ফর্মুলা 2। এই যে যেহেতু 1 থেকে ছোট হয়েছে এটা ফর্মুলা 2। এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে মাইনাস 2। এর জায়গায় 2 বসাইছি, আর এর জায়গায় মাইনাস 2 বসাইছি। 7টা পদের সমষ্টি বলছে, তার মানে n এর জায়গায় 7 বসাইছি। এই পর্যন্ত ঠিক আছে। এবার আসেন ক্যালকুলেশন। 1 মাইনাস মাইনাস 2, 1 মাইনাস মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি 1 প্লাস 2। তাহলে 1 প্লাস 2 মানে কত? 3। এই পর্যন্ত কি ঠিক আছে? 1 মাইনাস মাইনাস 2, 1 মাইনাস মাইনাস 2, তার মানে কি 1 মাইনাসে মাইনাসে প্লাস, 1 প্লাস 2, তার মানে কি 3। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আসেন 2 টু দি পাওয়ার 1 মাইনাস, আমি একটু আগে শিখেছিলাম কি 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কি 2, 4, 8, 16, 32, 64, 128। এই পর্যন্ত ঠিক আছে না? আর কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি মাইনাসই থাকে। তাহলে 2 মাইনাস মাইনাস 2 টু দি পাওয়ার 7 মানে কত ভাইয়া? মাইনাস 128। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এই পর্যন্ত, এইবার আসেন এতটুকুর ক্যালকুলেশন আমি আলাদাভাবে দেখাই। 1 মাইনাস মাইনাস 128, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 প্লাস 128, তার মানে আসবে কত? 129। তাহলে ফাইনালি কি 2 ইন্টু 129 ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? 3 দিয়ে যদি 29টা কাটাকাটি করি তাহলে আসে 43। তাহলে 2 আর 43 গুণ করলে 86। সবাই ঠান্ডা মাথায় বাসায় ক্যালকুলেশনটা করলে 86 চলে আসবে। আমার কথাটা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে প্রচলিত নিয়ম, যদি বড়ভাবে করেন। প্রচলিত নিয়ম, এটা প্রচলিত নিয়ম, ঠিক আছে। অঙ্কটা সবাই একটা স্ক্রিনশট নেন। নিছেন? এবার আসেন পরীক্ষায় যদি অঙ্কটা আসে, এত বড় কিছু কি করার আসলে টাইম আছে? টাইম তো নাই। কি করব? খুব মনোযোগ সহকারে বোঝেন, মুখে মুখে কি করবেন। আমি বলছি লগারিদম থেকে অনেক গুছানো ক্লাস হবে, চিন্তা করার কোনো কারণ নাই। এগুলো একটু আমি নিজে এক্সপেরিমেন্ট করতেছি। আচ্ছা, আপনারা বলছে কি 2, পুরো কোশ্চেনটাই লিখি। কোশ্চেনটা ছিল কি 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16। এই ধারাটির 7টি পদের সমষ্টি, তাই না? তাহলে প্রথমটা 2, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে 16। 2 আর 4 দ্বিগুণ, 4 আর 8 দ্বিগুণ, 8 আর 16 দ্বিগুণ। বিষয়টা দেখেন, এখানে মাইনাস, এই জায়গায় হয়েছে কি প্লাস, এখানে হয়েছে কি মাইনাস, তাহলে এখানে হবে কি প্লাস। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16। আপনার কাছে পদ কটা আছে? 7টা পদের সমষ্টি না? তার মানে আপনার 5 নম্বর পদটা জানতে হবে, 6 নম্বর পদটা জানতে হবে, 7 নম্বর পদটা জানতে হবে। প্লাস মাইনাসের হিসাবে পরে আসেন। 2, 4 মানে কি দ্বিগুণ, 4, 8 দ্বিগুণ, 8, 16 দ্বিগুণ। তাহলে 16-র দ্বিগুণ কত? 32, 32-এর দ্বিগুণ কত? 64, 64-র দ্বিগুণ কত? 128। 7টা পদের সমষ্টি চাইছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 7টা পদ কি হয়েছে? হয়েছে। প্রথমটা মাইনাস, তারপরটা কি প্লাস, তারপরটা মাইনাস, তাহলে তারপরটা হবে কি প্লাস, তারপরটা হবে কি মাইনাস, তারপরটা হবে কি প্লাস। বিষয়টা কি বুঝছেন? 2 সাইড মানে কি দ্বিগুণ, 4, 8 দ্বিগুণ, 8, 16 দ্বিগুণ। পদ লাগবে 7টা, তাহলে 5 নম্বর পদ কত? 32।
6 নম্বর পদ কত 64, 7 নম্বর পদ কত 128, ঠিক আছে। যদি এগুলো সবগুলা প্লাস থাকতো তাহলে তো সবগুলা গণ প্লাস দিতেন। এইটা মাইনাস তারপরটা প্লাস, তাহলে তারপরটা মাইনাস তারপরটা প্লাস, তাহলে তারপরটা কি হবে মাইনাস তারপরটা হবে কি প্লাস। এখন এতটুকুরে যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করলেই 86 পেয়ে যাবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এখন কি অঙ্কটা অনেক ইজি হয়েছে না? আমার কথা বলেন নাই, বুঝছেন? যদি এই শর্টকাটটা বুঝে থাকেন একটু আমাকে সবাই কমেন্টসে জানান শর্টকাট দান, তাহলে আপনি সবগুলো অঙ্ক পারবেন। আপনি যদি এই শর্টকাটটা বুঝে থাকেন তাহলে আপনি কেস 1 এর সবগুলো অঙ্ক মুখে মুখে করতে পারবেন। একটু সবাই জানান তো শর্টকাটটা বুঝছেন কিনা।